গণভোট হলো, নির্বাচন হলো, সংবিধান সংস্কার সভা গঠন হলো, কিন্তু আপনি এটাকে মানতে চাচ্ছেন না গায়ের জোরে। আমার এই সংবিধান আপনারা মানতেছেন না, সরকার মানতেছে না। কোনটা আমার কোনটা মানতেছে না? বলেন, সংবিধানকে ব্যাখ্যা দিলাম রে ভাই। কোনটা মানতেছে না? কোনটা মানতেছে না? নির্বাচনী ইস্তিহার ইন্ডিভিজুয়াল বলেন, ইন্ডিভিজুয়াল আমি আবার বলছি। হ্যাঁ বলেন, ইন্ডিভিজুয়াল। বর্তমান সরকার তার নির্বাচনী ইস্তিহার তার এই 2/3 মেজরিটি দিয়ে বাস্তবায়ন করতে পারবে না। হ্যাঁ বললাম, এটা ব্যাখ্যা দিছি তো আমরা। হ্যাঁ এটা ব্যাখ্যা দিছি। আর সরকার তার নির্বাচনী ইস্তিহার কিভাবে বাস্তবায়ন করবে? করবে না। কোনটা এই যে বললাম উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এটা বলি আপনাকে ব্যাখ্যা শুনেন। সেটা হচ্ছে ধরেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কিভাবে ওটাই বলতেছি, আর ওটাই বলতেছি, শুনুন না কেন? ওটা বলতেছি, প্রায় 2 বছর পরে তাহলে আপনি যে বললেন এই সংবিধান অনুযায়ী আমার জাতীয় নির্বাচন, তাহলে এটা কি ব্যাখ্যা দিলেন আপনি? এটা না আসবো ব্যাখ্যা দিচ্ছেন, আপনার ব্যাখ্যাই তো আসবে রে ভাই। বলেন না, বলেন। হ্যাঁ তাহলে এই যে জাতীয় নির্বাচনটা কোথা থেকে আসছে? এই জাতীয় নির্বাচনটা আসছে, এই জাতীয় নির্বাচনটা আসছে, এই যে আপনি বললেন পলিটিক্যাল এগ্রিমেন্ট কোনটা? জুলাই সনদ। এই যে আসবো আপনি 106 বলেন না, উল্টা ব্যাখ্যা দিয়েন না, উল্টা ব্যাখ্যা দিয়েন না আপনি ভাই। শেষ করুন, আমি বলবো। আসবো আপনি শেষ করুন, বলেন। গায়ের জোরে তো ভাই আইন, গায়ের জোরে আপনি কথা বলতেছেন, আপনি বলছেন না আমি দেখাবো। 106 এর মধ্যে ওই সুপ্রিম কোর্টের কাছে যাই চাক না কেন, তারপরের যে প্রেক্ষাপট, এই পরের প্রেক্ষাপটটা হচ্ছে পলিটিক্যাল এগ্রিমেন্ট। আর এই পলিটিক্যাল এগ্রিমেন্ট একটু দেশ ছেড়ে বাইরে যাই, তো দেশের প্রতিবেশী, এটা আমি একটু শেষ করে দিই। আমার কাছে সময় খুব কম। আমাদের রাকিব ভাই নিজেই নিজেকে গুলিয়ে ফেলেছেন আসলে। যাই হোক, আমি নিজে আইন পড়েছি, আমি আইনের ছাত্র ছিলাম, সুতরাং আমি তো এগুলো জানি, আমরা স্টাডি করে এসে কথা বলি। যেমন ধরেন আমি শেষ করি, এই যে সংবিধানের যে সকল বিষয় মৌলিক কাঠামো রিলেটেড, এগুলোই আসলে বা সংবিধান সম্পর্কিত বিষয়গুলো গণভোটে পাঠানো হয়েছে, সবগুলো পাঠানো হয়নি, রাইট? সংবিধানে সবকিছু গণভোটে পাঠাইছে, মানে সংবিধান সম্পর্কিত সবকিছুই পাঠাইছে এখানে। আরে বাবা, ওটাই তো বলছি। মৌলিক বিষয় বলেন কেন আপনি আবার? সংবিধান সম্পর্কিত যে ক্লজগুলো বা প্রপোজাল, এগুলো তো পাঠানো হয়েছে 48। অফ কোর্স এটা হচ্ছে আপনার বক্তব্য, একমত। এখন আসেন, বলেন নাই তো, শুনতে বলতে সবগুলো পাঠাইছে আপনি। আরে সবগুলো তো বলছি। হ্যাঁ বলেন। এখন বক্তব্য হচ্ছে, তাদের বক্তব্যটা হচ্ছে দেন বিএনপি কিন্তু এখানে একটা ছলচাতুরি আশ্রয় নিয়েছে। কি আশ্রয়? বিএনপি সংবিধান সম্পর্কিত যে অধ্যাদেশগুলো, এই অধ্যাদেশগুলো তো ইতিমধ্যে কার্যকারিতা হারিয়ে ফেলেছে। তাদের বক্তব্যটা হচ্ছে পার্লামেন্টে যে আমরা এগুলো অধিকতর আলোচনা পর্যালোচনা করিয়া আবার বা পুনরায় পার্লামেন্টে আমরা উত্থাপন করিব। বিএনপির বক্তব্য ভেরি ইন্টারেস্টিং। এবার আসেন আমার সংবিধান কি বলে। আমার সংবিধানের 142 নং অনুচ্ছেদ বলে, কোন রাজনৈতিক দল যদি 2/3 মেজরিটি বা ব্রুট মেজরিটি নিয়ে সরকার গঠন করে, তাহলে এই তার ব্রুট মেজরিটি নিয়ে সে কি কি সংশোধনী আনতে পারবে। তিনি নিজেও বলেছেন, যদিও বিএনপির আগের বক্তব্য মানে নির্বাচনের আগের বক্তব্য ছিল সংবিধান সংস্কার, এবং তাদের যে 31 দফা, এই 31 দফার প্রথম দফায় ছিল যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা, হোয়াট এভার। তারা এখানে ব্যাখ্যা দেয় যে আমরা করে ফেলেছি বা ইন্টারিম সরকার করেছে, হোয়াট এভার। তারা কিন্তু আগে সংস্কারের পক্ষে ছিল, এখন হঠাৎ করে তারা যেহেতু 2/3 মেজরিটি পেয়েছে, এখন সংস্কার থেকে তারা সংশোধনে চলে আসছে। ভাই আমি আপনাকে বলছি লিগ্যাল টার্ম ইউজ করতে আপনাকে লিখে রাখেন। হ্যাঁ লিগ্যাল, আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন শুধু। আমি কেন ভুল? আপনি আইনি ছাত্র হইয়া আপনি লিগ্যাল টার্ম ইউজ করতে পারেন, ইউজ করতে পারে। আপনি বলেন শেষ করি। সংবিধান কি কখনো সংস্কার করতে পারে লিগ্যাল টার্ম? কথা বলতে দিচ্ছেন না ভাই, গায়ের জোরে কথা বললে গায়ের জোরে আপনি কথা বলতেছেন, বলেন আপনি। দর্শকরা তো জাজমেন্ট দেবে, গভর্নমেন্ট জানে, দর্শকরা জানে। 142 বলে যে কোন দল সরকার গঠন করলে 2/3 মেজরিটি নিয়ে সে কি কি করতে পারবে। সে সংবিধানের কতিপয় পরিবর্তন নিয়ে আসতে পারবে, মানে সংশোধন নিয়ে আসতে পারবে। সংবিধানের যে মৌলিক কাঠামো, বেসিক স্ট্রাকচার, এটা কিন্তু তার এই 2/3 মেজরিটি বা 142 পাওয়ার অ্যাপ্লাই করে সে কখনোই করতে পারবে না। যেটি আমাদের রাকিব ভাই একটা উদাহরণ দিলেন যে আমাদের পার্লামেন্টের বয়স 5 বছর, কেউ চাইলেই 20 বছর করতে পারবে না, বিকজ অফ এটা আমাদের মৌলিক কাঠামো, রাইট? এই কথাটা আবার বলেছে আমার সংবিধানের 7 খ, যে ওই সরকারটি চাইলে সবকিছু করতে পারবে না। এখন দেখেন ভেরি ইন্টারেস্টিং, বিএনপি তার নির্বাচনী ইস্তেহারে অন্যতম একটা ইস্তেহার দিয়েছিল যে আমরা যদি ভবিষ্যতে সরকার গঠন করি, তাহলে আমরা আগামীতে আমাদের যে সংসদ এক কক্ষ বিশিষ্ট, এই সংসদকে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট বানাবো। এখন আমার সংবিধান বলে, সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে রয়েছে আমাদের পার্লামেন্ট 1 ক্যামেরা পার্লামেন্ট, মানে এটাকে যদি আপনি 2 ক্যামেরা পার্লামেন্ট করতে চান, মানে দ্বিকক্ষ, তাহলে কি করতে হবে আপনাকে? আপনি যে কথা ধরতে পারেন এটা পুরো, আমি না শুনুন, সংবিধানের কথা বলেন, শেষ করে সংবিধানের কথা বলতেছি। আমি তো ওনাকে 2 বার বলছি যে আগামীতে এগুলো আবারও একটা গণভোটের প্রয়োজন হবে। আপনি কথা কেন বলেন? হ্যাঁ আমি আসবো তো ওখানে। বলেন, আপনি বলেন। আমার সংবিধান বলে তার এই 2/3 মেজরিটি দিয়ে সরকার পারবে না, তার কথাই যেতে হবে। ওই যে বললাম সংবিধান সংস্কার সভা, যেটা প্রথম পার্লামেন্টে হয়েছিল আমাদের, যে আমাদের পার্লামেন্টে 2টা ক্ষমতা দেওয়া হয়েছিল, প্রাইমারি আর সেকেন্ডারি। তাহলে এই যে দ্রুত নির্বাচন, এই নির্বাচনটা ভিন্ন পরিস্থিতি ভাই, ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আসছে। এখন কথা হচ্ছে এই যে সিস্টেমটা সংবিধান সংস্কারের মৌলিক কাঠামোর ক্ষেত্রে, যে পার্লামেন্টে বিল উত্থাপিত হয়, বিল পাস হলে পরে এটা গণভোটে পাঠানো হয়, মানে পরে গণভোটে পাঠানো হয়, যেহেতু এটা ভিন্ন কায়দার মধ্যে আমাদের সরকারটা গঠিত হয়েছে, আমরা এটাকে
পরে না পাঠিয়ে একই দিনে করে ফেলেছি। আচ্ছা। বেসিক পার্থক্যটা কিন্তু এখানে, মানে গণভোট যে হয় নাই তা কিন্তু না, গণভোট হয়েছে, একই দিনে হয়েছে। আগে কি হতো, রেগুলার সিস্টেমে যে পরে গণভোটটা হতো, তো গণভোট তো হয়েছে, তাহলে গণভোট হলো, নির্বাচন হলো, সংবিধান সংস্কার সভা গঠন হলো, কিন্তু আপনি এটাকে মানতে চাচ্ছেন না গায়ের জোরে। কে মানতেছে না? কে মানতেছে আমার না? এই সংবিধান আপনারা মানতেছেন না, সরকার মানতেছে না। কোনটা কোনটা আমার কোনটা মানতেছে ভাই, না? আমি বলেন, আমি সংবিধানকে ব্যাখ্যা ব্যাখ্যা দিলাম রে ভাই। কোনটা যে মানতেছে না? সরকার কোনটা মানতেছে না? তার কোনটা নির্বাচনী ইস্তেহার, আমি আবার ইন্ডিভিজুয়াল বলছি। বলেন, ইন্ডিভিজুয়াল। আমি আবার বলছি, হ্যাঁ, বল ইন্ডিভিজুয়াল। বর্তমান সরকার তার নির্বাচনী ইস্তেহার তার এই 2/3 মেজরিটি দিয়ে বাস্তবায়ন করতে পারবে না। হ্যাঁ, বললাম তো, এটা ব্যাখ্যা দিছি তো। হ্যাঁ, এটা ব্যাখ্যা তাহলে দিছি। সরকার তার নির্বাচনী ইস্তেহার কিভাবে বাস্তবায়ন করবে? করবে না। কোনটা কোনটা? এই যে বললাম উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এটা বলি আপনাকে ব্যাখ্যা শুনেন, সেটা হচ্ছে ধরেন মানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কিভাবে বাস্তবায়ন ওটাই করবে? বলতেছি, এই ব্যাপারটা। আর ওটাই বলতেছি, শুনুন না কেন? ওটা বলতেছি, শুনেন, শেষ, ওটাই বলতেছি। বারবার আপনি সময় এক হ্যাঁ, মিনিট, ওটাই এক মিনিট, বলতেছি, শুনেন। দ্রুত। সেটা হচ্ছে কি, ধরেন এটা তার নির্বাচনী প্রস্তাব, তাই না? সালাউদ্দিন সাহেব প্রস্তাব না, ইস্তেহার, ইশতেহার, রাইট। কমিটমেন্ট। আরে বাবা, প্রস্তাব আর কমিটমেন্ট মধ্যে সব আরে ডিফারেন্ট। ঠিক আছে, ইশতেহার জি, শুনেন না, আপনি জি, শুনেন। please। সেখানে সে বলছে যে আমরা তার 31 দফা তো সেটা ছিল, ইশতেহারও সেটা ছিল, Yes, আমরা উচ্চ এগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। করব, তো সে পার্লামেন্টে সেটা উঠাবে। হ্যাঁ। উঠাবে, শুনেন, আপনি শুনেন। বলেন। ওখানে 2/3 না 300 জন যদি উচ্চ কক্ষ রাজি হয়, হ্যাঁ। তার পরবর্তী সময় আবার সেটা পার্লামেন্টে গণভোটে যাবে, গণভোটে দিয়ে আসতে তো হবে, যেগুলো আচ্ছা, সাংবিধানিক তো গণভোটে দিয়ে আসতেই হবে। সে তো গায়ের জোরে করবে এটা বলে নাই। না না, এই জিনিসটা তো অলরেডি সে সলভ। এটা আবার কেন গণভোটে আমরা পাঠাবো? কোনটা সলভ? যে আপনি যেটা বলছেন, কোনটা সলভ? এই যে গণভোটের যে বিষয়টা, এটা তো অলরেডি আমাদের ধরেন যে এই রিলেটেড ক্লজ গুলো অলরেডি আমাদের কোনটা সলভ সে বলেন। গণভোট উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আমাদের মানে জুলাই না, এটা জাতীয় সলভ সনদে না। নাই? জুলাই জাতীয় সনদে নাই এটা? জুলাই সাথে থেকে কি হচ্ছে? এটা সলিউশন না তো। আজব এখানে কাহিনী, নতুন আমরা বিষয় আছে, solution। শুনেন, এটা সলিউশন না তো। আপনি তো গায়ের জোরে আরে বলছেন। না, কে গায়ের জোরে কথা বলে? ভাই আপনি শুনেন, কথা আজব শুনেন। কাহিনী। এটা সলিউশন না তো। তাহলে তো এটা solution সবকিছু, না তো। তাহলে তো সবকিছুই সম্ভব এইভাবে। এই কারণে আপনি যেটা বলছেন যে ঠিক আছে ভাই, তাহলে আমরা সব আলোচনা করার জন্য পার্লামেন্টে তুলি, 300 জন একমত হন, আচ্ছা, পরে আমরা দুজন- গণভোটে দুজন দিব। অসংখ্য ধন্যবাদ। গণভোটে না, হ্যাঁ না, হলে না, সব শুনেন ভাই, 10 very সেকেন্ড সময় দেন, easy 10 সেকেন্ড রাজনীতি। সময় দেন, 10 সেকেন্ড। 10 সেকেন্ড, only 10 সেকেন্ড। 10 সেকেন্ড সময় দিচ্ছি। শুনেন, এখানে সবকিছু মেনে নেওয়ার পরেও যে জিনিসগুলো আমাদের সংবিধানের প্রাইমারি যে জিনিসটা, মৌলিক জিনিসের কাঠামো, মৌলিক কাঠামো যেটা আরেকটা আবার গণভোট লাগবে। আমি তো 100 না, প্রয়োজন নেই আর। কেন লাগবে? কেন লাগবে না? লাগবে এটা। গণভোট তো হয়েছে already। না না, এটা বিএনপি No, no। চাওয়া না সরকার। সেকেন্ড ক্লজকে ধরে নিলাম যে এখানে সেকেন্ড ক্লজটা এখানে বাস্তবায়ন হচ্ছে, উপযুক্ত। মানে আপনার নিয়মতান্ত্রিক পন্থায় সংসদ ভাঙছে না, অনিয়মতান্ত্রিক ধরে নিলাম আমি। বলেন বলেন। তাহলে আমাদের পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন হওয়ার কথা, তাহলে Exactly। পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন তো হয় নাই। তাহলে ইলেকশন হয়নি হলো তো। প্রায় 2 বছর পরে। তাহলে আপনি যে বললেন এই সংবিধান কিভাবে অনুযায়ী হলো আমার এটা? জাতীয় নির্বাচন হলো, তাহলে এটা কি করতে ব্যাখ্যা আসবে? দিলেন আপনি এটা? না, আসবো ব্যাখ্যা দিচ্ছেন। আপনার ব্যাখ্যাই তো আসবে রে ভাই। বলেন না, বলেন না। হ্যাঁ, তাহলে এই যে বলেন। তাহলে এই যে জাতীয় নির্বাচনটা কোত্থেকে আসছে? হ্যাঁ। এই জাতীয় নির্বাচনটা কোত্থেকে আসছে, জাতীয় এই নির্বাচন জাতীয় নির্বাচনটা আসছে, এই যে আপনি বললেন পলিটিক্যাল এগ্রিমেন্ট, কোনটা জুলাই সনদ, না, জাতীয় সনদ- এই যে আসবো, No, আপনি no, no, no। 106 বলেন না, উল্টাপাল্টা যাই বলেন ব্যাখ্যা ভাই। দিয়েন না, No, উল্টাপাল্টা no। ব্যাখ্যা দিয়েন না আপনি ওই ভাই। 106 শেষ করুন, আমি বলবো। আসবো, আপনি শেষ করুন, আপনি বলেন, বলেন। বলেন, বলেন। গায়ের জোরে তো ভাই আইন গায়ের জোরে আপনি প্রয়োগ কথা করা যায় না। বলতেছেন। না, আপনি বলছেন না, আমি দেখাবো। 106 এর মধ্যে ওই হ্যাঁ। সুপ্রিম কোর্টের কাছে যাই চাক না কেন, হ্যাঁ। তারপরের যে প্রেক্ষাপট, এই পরের প্রেক্ষাপটটা হচ্ছে পলিটিক্যাল এগ্রিমেন্ট। আর এই পলিটিক্যাল এগ্রিমেন্ট যদি নুরুল হক নূরের মতো যদি আপনিও মন্ত্রিত্ব পেতেন বা একটা সিট পেতেন, হয়তো আপনার এই সুর থাকতো না, সুর চেঞ্জ হয়ে যেত। ধন্যবাদ আপনাকে। আমি একবারে আমার যে পজিশন বা আমার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে আসলে আপোষ করা বা ধরেন যে নম করা, এরকম মানে রক্ত আমার শরীরে এক্স্যাক্টলি, আমি নেই। এটাকে ওয়েলকাম করছি। না, না, বলছি আমি ধরেন যে আমি যদি বিএনপির ধানের শীষ নিয়েও ইলেকশন করতাম, তারপর আমি পার্লামেন্টে বিএনপির অন্যায় অনিয়ম নিয়ে প্রতিবাদ করতাম, এটা আমার ক্যারেক্টার। এতে আমার মন্ত্রিত্ব বা এমপিত্ব থাকলো কি থাকলো, ডাজেন্ট ম্যাটার। আমি এগুলো কেয়ার করে রাজনীতি করি নাই। অসংখ্য অফার মানে আমার এই রাজনৈতিক ক্যারিয়ারে আসছে, বাট আমি কখনোই ধরেন যে এই অফারগুলোকে মানে ওয়েলকাম জানাই নাই। যেটা আমার জন্য শ্যুট করে, যেটা আমার জন্য গেছে, আপনারা নিজেও জানেন যে আমি একটানা 15 দিন রিমান্ডে ছিলাম, 22 বার হামলার শিকার হয়েছি, জেলে গেছি অসংখ্যবার, বাট আমরা কিন্তু এগুলোকে খুব একটা কেয়ার করি না। তো যাই হোক, এখন দেখেন আমাদের রাকিব সাহেব, আমি আসবো একই নির্যাতনের শিকার তো নুরুল হক নূরও হ্যাঁ, হয়েছিল। অফকোর্স রাকিব সাহেবের যে প্রশ্নটি করলেন, দেখেন এই যে রাজনীতির যে একটা নেরেটিভ দীর্ঘ 54 বছর আসছে না বাংলাদেশে, ধরুন আপনি সরকারের অংশ বা সরকারের সাথে আছেন, দ্যাট মিনস সরকার ভালো করুক মন্দ করুক আপনি তার পক্ষে, মানে এটা একটা নেরেটিভ যে আপনি সরকারের অংশীদার, সরকারের পক্ষের লোক, দ্যাট মিনস আপনি অন্ধভাবে উলঙ্গ হয়ে সরকারকে সাপোর্ট দিবেন। আর আপনি আমি একটু থামাই আপনাকে। আমি আপনার পজিশনটাকে ওয়েলকাম করছি, আপনাকে আমি কোনো আর্গুমেন্ট করি না। আমি আপনার পজিশনটা রাইট, বিভিন্ন রকম আমি আহ্বান জানাচ্ছি, সেজন্য এই কাজটা করি। এটাই বলবো, এটাই আসবো। আমি এটাই বলছি যে আমাদের রাজনৈতিক যে নেরেটিভ, যে সিলসিলাটা আসছে আর কি, যে আপনি যখন বিরোধী পক্ষে থাকবেন, সরকার ভালো করুক মন্দ করুক আপনি তার অন্ধভাবে বিরোধিতা করবেন। রাইট। এই যে এটা কিন্তু আমাদের রাজনৈতিক একটা কালচার, একটা নেরেটিভ, এই 54 বছরের। এখান থেকে ফিরে আসতে হবে। আফটার 5 আগস্ট, 5ই আগস্টের পরে আমরা এরকম নেরেটিভ কিন্তু ভেঙে ফেলেছি। এখন নেরেটিভটা কি? এখন নতুন নেরেটিভ ভাই, আমি সরকারে থাকি আর না থাকি, আমি সরকারের অংশ হব, সরকারের অন্যায় দেখলে আমি প্রতিবাদ করব, এটাই নতুন নেরেটিভ, এটাই গণঅভ্যুত্থান, এটাই নতুন বাংলাদেশ। এখন আমার দলের সভাপতি তিনি সরকারের একটা ছোট্ট দায়িত্ব পালন করছেন। আমাদের দলের পজিশন গণভোট এবং জুলাই সনদের পক্ষে। আমি গতকালকে প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে আমাদের
সভাপতি জনাব নুরুল হক নূর তিনিও উপস্থিত ছিলেন। আমি তার সামনেই বলেছি যে গণ অধিকারের রাজনৈতিক অবস্থান, পলিটিক্যাল স্ট্যান্ড হচ্ছে জুলাই সনদ গণ অভ্যুত্থানের পক্ষে, পরিষ্কার কথা। এবং যেহেতু নুরুল হক নূর সরকারের একটি অংশীদার, দায়িত্ব পালন করছেন, আমরা জনাব নুরুল হক নূর সহ সরকারকে আহ্বান জানাই, পুরো সরকারকে আহ্বান জানাই, সরকার যাতে জনগণের এই গণদাবি মেনে নেয়। বুঝছেন তো কথাটা? একবার পরিষ্কার, এখানে বিন্দু পরিমাণ কোনো ছলচাতুরির সুযোগ নেই। দাবি সেটা কোনটা একটু যদি বলতে, এই যে গণভোটের জুলাই সনদ, গণভোটের রায় জুলাই সনদ, ইয়েস জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা আহ্বান জানাচ্ছি সরকারকে। এখন সরকারে যারা আছেন, শুধু যে নুরুল হক নূর আছেন তা তো নয়, এখানে ববি হাজ্জাজ তিনি অন্য পার্টির, তিনিও আছেন, এখানে আন্দালিব রহমান পার্থ তিনি আরেক পার্টির, তিনিও আছেন, অনেকেই তো আছে, জুনায়েদ সাকি রয়েছেন। আমরা সকলকে আহ্বান জানাই, পুরো সরকারের বডিটাকে আহ্বান জানাই যে আপনারা জনগণের এই গণরায়কে মেনে নেন। এবার আসেন বিএনপি পন্থী যারা বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীগুলো কি জানেন, এরা গায়ের জোরে আসলে অনেক কিছু পরিবর্তন করতে চায়, কিন্তু আলটিমেটলি শেষে গিয়ে দেখা যায় যে তারা আসলে পরিবর্তন দূরে থাক, নিজেরাই পরিবর্তন হয়ে যায়। এবার আসেন এই যে আমাদের রাকিব ভাই, খুব ভালো বক্তা, চমৎকারভাবে বলেন। তিনি শুরুতে কি বললেন যে আরপিও অনুযায়ী নির্বাচনটা হয়েছে, কিন্তু গণভোট সংবিধান অনুযায়ী হয় নাই। তার মানে ভবিষ্যতে গণভোট চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, বাট জাতীয় নির্বাচন পড়বে না। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা তোমার চ্যালেঞ্জ না, এটা এক্স্যাক্টলি, এটা আইনের ব্যাখ্যা। প্লিজ হ্যাঁ বলেন। বাংলাদেশের সর্বোচ্চ আইন আপনি বলেন কি? সংবিধান। হ্যাঁ সংবিধান, এই যে এটাই তো নাকি? হ্যাঁ জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে জনাব সালাউদ্দিন, এটা সবাই বলবে, বলেন আপনি। হ্যাঁ বলেন। আমাদের সংবিধানের 123 নম্বর আর্টিকেলে স্পষ্টভাবে লেখা রয়েছে যে জাতীয় নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে। এই যে দেখেন 103 ধারা অনুযায়ী যে মেয়াদ, মানে জাতীয় সংসদের মেয়াদ অবসান হইবার পরে বা ভাঙিয়া যাইবার ক্ষেত্রে, মানে নিয়মতান্ত্রিক পন্থায় যদি জাতীয় সংসদ ভেঙে যায়, তাহলে ভাঙিয়া যাইবার 90 দিনের মধ্যে কি হতে হবে? হ্যাঁ বলতেছি, ইলেকশন হতে হবে। আমাকে সময় দিবেন, শেষ করি, বলেন। আর তার পরের ক্লজে লেখা রয়েছে যদি নিয়মতান্ত্রিক পন্থায় পার্লামেন্ট না ভাঙে, মানে নিয়মতান্ত্রিক মানে কি, মানে পূর্ণ মেয়াদ শেষ হওয়ার পরে যদি না ভেঙে যায়, তাহলে পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন হবে। মানে মোট কথা 90 দিনের মধ্যে হতে হবে। অফকোর্স। এখন আসেন এই যে আমাদের বলেন জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 2024 সালে, 24 সালের পরে গণ অভ্যুত্থান হলো 5 আগস্ট, 5 বছর পূর্ণ হয় নাই। তাহলে আমরা এখানে নির্যাসে হচ্ছে জুলাই জাতীয় সনদ, এবং এই জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অর্ডিন্যান্স জারি হয়েছিল, ওই অর্ডিন্যান্সের মধ্য দিয়ে এই গণভোট এবং জাতীয় নির্বাচন হয়েছে। অফকোর্স 100%। আমি শেষ করি, আপনি বলেন, আপনি পয়েন্ট করেন না ভাই, পয়েন্ট করেন। তারপরে সেই অর্ডিন্যান্সের মধ্য দিয়ে হলো কি, অর্ডিন্যান্স সংবিধান অনুযায়ী হয়েছে। বলেন আপনি, বলেন আপনি পয়েন্ট আউট করেন। বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন হয় নাই। আমি তো আপনাকে সংবিধান অনুযায়ী ইলেকশন হয়েছে, হয় নাই। সংবিধান অনুযায়ী ইলেকশন হয়েছে, দেখাতে পারেন 65 বাইর করেন, 65 বাইর করেন, সংবিধান অনুযায়ী 65 বাইর করেন, দেখেন আপনি ব্যাখ্যা দিন, আপনার কাছে বই আছে তো ব্যাখ্যা দিন। যদি বাইর করেন না, 65 বাইর করেন, সংবিধান অনুযায়ী ইলেকশনটা হয়েছে, আপনি প্রমাণ করতে পারেন, তাহলে আমি ফারুক হোসেন রাজনীতি করব না। করেন না আপনি, আপনি দেখেন, আমি দেখাচ্ছি। ওকে, আপনি পয়েন্ট আপনি দেখাবেন, আমি দেখাচ্ছি। ভাই আপনি পয়েন্ট করেন, 65 বলবেন না 67 বলবেন, আপনি ব্যাখ্যা দেখান। আমি শেষ করি আমার বক্তব্য, উনি শেষ করুন। এবার গেল তাহলে যে পলিটিক্যাল এগ্রিমেন্ট আমরা কথা বলছি, জুলাই জাতীয় সনদ। এই জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে হলো কি অর্ডিন্যান্সের মধ্য দিয়ে আসলো আপনার অর্ডিন্যান্স, জুলাই জাতীয় সনদ অনুযায়ী হয়েছে। এই গণভোট অধ্যাদেশের মধ্য দিয়েই জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে গণভোটের পাশাপাশি হচ্ছে কি জাতীয় নির্বাচন, মানে একই অধ্যাদেশ থেকে জাতীয় নির্বাচন এবং কোথায় পাইছেন এটা? একটা দেশ থেকে গণভোট আপনি দেখেন, আমাকে দেখেন, না ভাই দাঁড়ান, একটা উদাহরণ আপনি আমাকে দেখান যে গণভোটের অধ্যাদেশ অনুযায়ী ইলেকশন হইছে। আপনি একটা দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে, আমি আপনাকে দেখাচ্ছি, আমি বলি, আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন পয়েন্ট আউট করেন না ভাই, উল্টা পাল্টা ব্যাখ্যা দিলে আপনি যে আরপিওর কথা বললেন না, আপনার সাথে কোনো আলোচনা হইতে যাচ্ছে না, আপনি গায়ের জোরে ব্যাখ্যা দিচ্ছেন এগুলো। বলেন সংবিধান নিয়ে আমাকে দেখান, সংবিধানে দেখাচ্ছি 65 বাইর করেন না, আপনি কাছে দেখেন, বলেন না রে ভাই, 65 বাইর করেন আপনি 65 নিজে না বাইর করেন, দেন আমার কাছে দেন, আমি দেখাচ্ছি, দেন ওনাকে দেন। আমি পাকিস্তান বলতে চেয়েছিলেন যে জুলাই গণভোট মানে সংবিধান অনুযায়ী নির্বাচন হয় নাই, জুলাই সনদের পরের স্টেপ। প্রথম কথা হচ্ছে এক্সিস্টিং যে কনস্টিটিউশন আমাদের, এই সংবিধান অনুযায়ী এই জাতীয় নির্বাচন হয় নাই, নাম্বার 1। ওকে বলেন, উনি প্রমাণ করছেন, আমি দেখাচ্ছি। এবার যদি দেখাচ্ছি, দেখাচ্ছি, শুনেন। সংবিধান অনুযায়ী ধরেন, আমি 65 আসতেছি, ধরেন আমাদের পার্লামেন্টটা যদি উনি যে কথাটা বলছে 123 অ্যাবসলিউটলি ট্রু, যদি কোনো কারণে পার্লামেন্ট যদি ভেঙে যায় বা পার্লামেন্ট যদি ভেঙে দেওয়া হয়, যদি সরকার, যে কোনো সরকার চাইলে ভেঙে দিতে পারে, কারণ আমাদের পৃথিবীর অনেক দেশে দেখেছি পার্লামেন্টারি ইলেকশনে মধ্যবর্তী ইলেকশন রয়েছে, রাইট? যদি পার্লামেন্টকে ভেঙে দেয় 90 দিনের মধ্যে ইলেকশন দিতে হবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। কিন্তু কথা আছে এখানে, ধরেন আমাদের 111 গভর্নমেন্টটা কি হয়েছিল? 111 গভর্নমেন্টটা 3 মাসের কথা বলে 111 গভর্নমেন্ট হয়েছিল না? তার পরবর্তী সময়ে 2 বছর এই গভর্নমেন্টটা কিন্তু রান করেছে। রান করার পরবর্তী সময় যখন ইলেকশন হলো, ইলেকশনের পরবর্তী সময় এটাকে ষষ্ঠ তফসিলে এটাকে অ্যাড করা হয়েছে। এখন আপনাকে বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে 2 বছর, এই 2 বছর বৈধতা আপনি কিভাবে দিবেন, কোথায় যুক্ত করবেন? এ কারণে 1972 যে আমাদের সংবিধান রয়েছে, সেখানে চতুর্থ তফসিলে বলা আছে এরকম অন্তর্বর্তী বিধান আছে, এবং এটাকে চতুর্থ তফসিলে ক্লজে অ্যাড করা হবে। এবার আসে আপনাকে দেখুন, আমাদের যে ইলেকশনটা
ইলেকশনটা আরপিওর 1972 যে আরপিও অনুযায়ী হয়েছে, এই কারণে এটাকে ত্রয়োদশ সংসদীয় ইলেকশন কথা বলতেছে। আপনাকে আমি আগের পার্টে আপনাকে উদাহরণ দিলাম, এর সাথে দুটো ইলেকশন এখানে যোগ করেছে, কারণ একটা ধারাবাহিকতা, সাংবিধানিক ধারাবাহিকতা। কারণ আপনি সংবিধানটাকে রাখছেন কেন? সংবিধান ফেলে দিলে আমার এই আলাপগুলো কোনোটাই আসতো না, কিন্তু সংবিধানটা রাখছেন কেন? সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য। এবার আর্টিকেল 65 আপনাকে বলি, আমাদের ইলেকশনটা হয়েছিল আরপিওর যে সংবিধান এবং সংবিধান 65 অনুযায়ী। সংবিধান 65 কি লেখা আছে দেখেন, এখানে লেখা আছে জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে, রাইট? এবং সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপরে ন্যস্ত হবে, তবে শর্ত থাকে যে সংসদের আইন দ্বারা যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের আদেশ, বিধি, প্রবিধান, উপ আইন বা আইনগত কার্যকারিতা সম্পন্ন অন্যান্য চুক্তিপত্র প্রণয়নের ক্ষমতা প্রণয়তে এই দফার কোনো কিছুই সংসদকে নিবৃত্ত করবে না। এই এটা কি হলো? ইলেকশন বুঝাইলো? আরে এখানে তো আরো ব্যাখ্যা বোঝেন। আমি হ্যাঁ বুঝান না ভাই, দর্শকদের আমি বুঝাচ্ছি, শুনেন, দর্শকদের বুঝান, দর্শকদেরকে বুঝাচ্ছি। শুনেন, এখন আমাদের যে ইলেকশনটা হয়েছে, ইলেকশন এবং গণভোট দুটো একই আদেশে হয় না। আপনি যে বলছেন দুটো জুলাই হয় নাই, এক নম্বর মানে গণভোট এই জাতীয় নির্বাচনটা সংবিধান অনুযায়ী হয়েছে, আপনি এটা প্রমাণ করেন। আরে পরেরটা পরে, হ্যাঁ এটা প্রমাণ করতেছি তো আপনাকে। আমি ধরেন আমি তো আপনাকে 111 এর উদাহরণ আপনাকে দিলাম। হ্যাঁ দেন। এটাকে 111 আর ওই অন্তর্বর্তীকালীন সরকার এক, আরে মানে আপনি বলতে চাচ্ছেন এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, মানে ইন্টারিম সরকার আর ওই 111 2006-7 সালের যে সরকার একই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বলতেছি আপনাকে। আপনি বুঝেন পার্লামেন্ট, আমি তো বুঝি আপনি লিগ্যাল ভাই, কথা আমি বুঝে কথা বলতেছি। হ্যাঁ বুঝে কথা বলেন। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনগুলোকে তফসিল এড করা হয়। শুনুন আপনাকে আমি বলি, বলেন, আপনি বলেন, আমি শুনতে চাই ভাই। হ্যাঁ 75 এর পর থেকে, 75 এর 15 আগস্টের পর থেকে যে এটাকে চতুর্থ তফসিলে যুক্ত করা হয়েছিল, এরশাদের আমলটাকে পঞ্চম তফসিলে যুক্ত করা হয়েছিল, তারপরে 111 গভর্নমেন্টটাকে ষষ্ঠ তফসিলে যুক্ত করা হয়েছিল। এখন আমাদের এটাকে সপ্তম তফসিলে কি যুক্ত করা হবে কিনা, এই কারণে হচ্ছে কি সপ্তম বা অষ্টম তফসিলে যুক্ত করা হবে না, কারণ হচ্ছে কি ওই টাইমটাতে পার্লামেন্ট স্থগিত ছিল, আর আমাদের এবার টাইমে পার্লামেন্ট স্থগিত করে না, কারণ হচ্ছে পার্লামেন্ট ধারাবাহিকতা রেখেছেন। এই কারণে 1972 সালে চতুর্থ তফসিলে আইন আছে যে আপনার অন্তর্বর্তী বিধানকে সেখানে যুক্ত করা হবে, এবং পার্লামেন্টের সংসদের যে সাংবিধানিক যে আরপিও ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা ইলেকশন হয়েছে। আপনি বারবার মিসকুট করছেন, আমি বারবার বলতেছি সংবিধান অনুযায়ী ইলেকশন হয়েছে। আবার আপনি সংবিধান, আরে বাবা আপনাকে তো ব্যাখ্যা দিলাম। এটা আপনার তফসিলে অন্তর্ভুক্ত হয়ে গেলে না তফসিল এটাকে বৈধতা দেওয়া হবে, চতুর্থ তফসিলে যোগ করে, মানে বৈধতা দেওয়া হবে এই মানে এটা বৈধতা দেওয়া হলেই সাংবিধানিক ধারাবাহিকতা অনুযায়ী নির্বাচন হলো। সাংবিধানিক শোনা নির্বাচনের তফসিলে ঘোষণা হয়েছে কি? আপনি নির্বাচনের তফসিলটা উপরে দেখেন না, নির্বাচনের তফসিলটা তো জুলাই সনদে হয়। আপনি নিজে ইলেকশন করছেন, আমি পড়ি নাই। হ্যাঁ কিভাবে করছে বলেন? আমি পড়ি তো, আমি বক্তব্য দিচ্ছি, আপনি তো ইন্টারাপ্ট করতেছেন। আমি ইন্টারাপ্ট করি নাই, শুনেন আপনি আমার বক্তব্যটা দিতে দেন। আপনি আচ্ছা আপনি বলেন না, আমি উল্টো করি না, বলেন আপনি ভাই, আমি বলবো, আপনি শেষ করেন। আমি আপনাকে বলতেছি সেটা হচ্ছে, হ্যাঁ বলতেছি, শুনেন আমাদের হচ্ছে কি ইলেকশনটা, আমি তো ইন্টারাপ্ট করি না আপনার বক্তব্য। আচ্ছা ওকে ফাইন, থ্যাংক ইউ। শুনুন এখন বলছি কি আমাদের ইলেকশনটা আরপিওর 1972 এর অনুযায়ী হয়েছে, এটা জুলাই সনদ অনুযায়ী হয় নাই। আমার আর্গুমেন্ট আপনি বুঝতে পারছেন? এই অনুযায়ী হয়েছে, ওটা তফসিলটা এইভাবে ঘোষণা করা হয়েছে, তফসিলটা জুলাই সনদের ভিত্তিতে ইলেকশন হবে, এই জাতীয় কথা বলা হয়নি। যদি 5ই আগস্ট পরে বা 8ই আগস্ট যদি বলা হতো যে রাষ্ট্র এখন সংবিধানকে ভায়োলেট, সংবিধান স্থগিত করা হলে রাষ্ট্র এখন একটা জুলাই প্রক্লামেশন বা আপরাইজিং বা রেভলিউশন যাই বলো না কেন, তার অধীনে রাষ্ট্র চলবে এবং ইলেকশনটা সেই অধীনে হবে, সেই ইলেকশন হয় নাই। আমি আপনাকে সেই ভুলটা ধরাই দিচ্ছি, কারণ হচ্ছে কি আপনার আমাদের ইলেকশনটা 1972 এ আরপি অনুযায়ী হয়েছে, আপনি নির্বাচন তফসিলটা করে দেখেন। ওকে ফাইন, বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি একটু সংবিধানটা আমাকে দেন আর আমি একটু বক্তব্যটা শুরু করি, ইন্টারাপ্ট করিয়েন না, আপনি পয়েন্ট আউট করেন, বক্তব্য দিয়ে বলেন। প্রথমত হচ্ছে তাদের বক্তব্য সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হয়েছে, আর এই সংবিধান যেটা বাংলাদেশের সংবিধান 1972 যে সংবিধানের কথা আমরা বলি, অনেকবার কাটাছাড়া হয়েছে 17 বার, এই কনস্টিটিউশন বলছে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটা অ্যাজ পার কনস্টিটিউশন অনুযায়ী হয় নাই। তাহলে কিভাবে হয়েছে, এই কিভাবে নিয়ে কিন্তু আলোচনা। এই সংবিধান অনুযায়ী নির্বাচন হলে এই নির্বাচনটা 5ই আগস্টের পরে 3 মাসের মধ্যে হওয়ার কথা ছিল, যেহেতু 3 মাসের মধ্যে হয় নাই, দ্যাট মিনস এই কনস্টিটিউশন অনুযায়ী নির্বাচন হয় নাই। তারা এখন এই যে বারবার আরপিও এবং ওই যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা নিয়ে আসছে বারবার, আমরা এই কথাগুলো অসংখ্যবার আলোচনা করেছি। দেখেন ইন্টারিম সরকার বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এই সরকারের নেচারটা আসলে কীরকম, দেখতে কীরকম, এটার অবয়বটা কি। ধরেন যে একদল বলার চেষ্টা করছে যে এই সরকারটা হচ্ছে একটা সাংবিধানিক সরকার, আবার কেউ কেউ বলছে যে না এটা সাংবিধানিক সরকার না, এটা একটা অন্য লেভেলের সরকার, অন্য কায়দার সরকার। তো আমি মাঝে মাঝে এই সরকারকে নাম দিয়েছিলাম এটা একটা মানে ওয়াটার গভর্নমেন্টের মতো, মানে এই সরকারটার এরকম একটা অবস্থা যে এটা নির্দিষ্ট কোনো আকার রং নাই, মানে যেই পাত্রে এটাকে রাখবেন ওই পাত্রের আকার ধারণ করবে। এই জন্য এই সরকার হচ্ছে আধা সাংবিধানিক আধা অসাংবিধানিক, মানে সংবিধানের সকল রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু সরকার অনুসরণ করে নাই, আবার অনেক রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কিন্তু সরকার তার কার্যপ্রণালী তারা পরিচালনা করেছে। তো সেই জায়গা থেকে এই সরকারকে আপনি সাংবিধানিকও বলতে পারবেন না, আবার অসাংবিধানিকও বলার সুযোগ নেই। তাহলে এই সরকারটা আসলো কিভাবে, কিভাবে এই 2 বছর চালালো দেশটা? দেশ তো এমনি এমনি চলে নাই ভাই, নিশ্চয়ই কোনো না কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ম কানুনের মধ্যে চলেছে। তাহলে এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে পিপলস এগ্রিমেন্ট।
কোন agreement জনগণের কোথায় আছে? সমর্থন। এটা কোথায় আছে agreement? হ্যাঁ অফকোর্স এটা আসবো। আচ্ছা, বলেন, এই জনগণের সমর্থনটাই তো আমরা দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তী জুলাই জাতীয় সনদে আমরা অন্তর্ভুক্ত করেছি। এটাই এই সরকারের লেজিটিমেসি, এই কারণে এটাই এই সরকারের বৈধতা। আমি বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেছি না। এই আজব সরকার, কাহিনী, হ্যাঁ বলেন, এই সরকার বৈধতার বৈধতা প্রশ্ন অবশ্যই তুলতে হবে। আচ্ছা বলেন, আপনি মানে বলেন। যে সরকারের মধ্য দিয়ে বা যে সরকার একটা জাতীয় নির্বাচন আয়োজন করেছে ওই সরকার লেজিটিমেট নাকি ইলেজিটিমেট এটা নিয়ে আমি আলোচনা করব না। মানে ওই সরকার যদি বৈধ না হয় তাহলে আমার জাতীয় নির্বাচন অবৈধ। আর ওই কেন সরকার জাতীয় নির্বাচন অবৈধ হবে বলেন আপনি আজব আমাকে। কাহিনী। তো আপনি একটা অবৈধ সরকারের আন্ডারে, আরে কি অদ্ভুত কাহিনী বলেন, ওয়ান ইলেভেনটা গভর্নমেন্টকে অবৈধ ছিল তাহলে আপনি বলতে চাচ্ছেন? এটা তো আপনি কথা বলবেন, এটা আপনি কেন আমি যেহেতু নিয়ে কথা বলবো? আসছেন। কেন আমি কথা বলবো? আপনি তো বলছেন যে না, আপনি অর্ধেক বলবেন না, তা তো হয় না। ভাই, আপনি শুনেন, তো- আপনি আমাকে শুনেন। আপনি তো আমাদের interim না, আর one শুনেন, element মিলাই শুনেন, ফেলছেন ভাই। কেন মিলাই ফেলবে? এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্ট, শুনেন, আপনার এই সরকারটা আপনি কি আমি সরকার নাম শেষ দিয়েছেন? করি, আপনি point আপনাকে out বলেন, করেন, আপনি point out টাইম বেশি, ওনাকে আপনি টাইম বাড়াই আসলে- দিন, ওনাকে টাইম বাড়াই দিন। আমি আপনাকে time বাড়ানোর কাউন্টার দরকার দিচ্ছি, নাই, আপনি কাউন্টার তো আমার দিচ্ছি, point-গুলোই পয়েন্টগুলো কাউন্টার দিচ্ছি। শুনেন, interrupt করে নষ্ট আপনার করেছেন। এই সরকারটা হচ্ছে কি একটা গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু এই সংবিধানটা যেহেতু কনস্টিটিউশনকে স্থগিত করে নাই, যার কারণে সে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছে। এটা আপনি এত গোজামিল দেওয়ার কিছু নাই। এটা গোজামিল তো আমরা দিচ্ছি না, গোজামিল আপনি তো দিচ্ছেন তো আপনারা বারবার, দিচ্ছেন। No. আপনি দিচ্ছেন বারবার। আমরা কেন গোজামিল দেব? আপনি তো বারবার আমাদের এগুলো ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন। পরিষ্কার। এই কারণে শুনেন, এই কারণে এই ইন্টারিম টাইমটাকে সংবিধানের চতুর্থ তফসিলে যুক্ত করা হবে, এই পিরিয়ডটাকে, আমরা টাইম আসবো, পিরিয়ডটাকে, আমরা আসবো। এই কারণে আরপি অনুযায়ী হইছে। তা আপনি তখন ইলেকশনের আগে প্রশ্ন তুলবেন না কেন? আপনার ব্যাখ্যাটাই ভুল। কেন ব্যাখ্যা ভুল হবে? সলিড ব্যাখ্যা দিয়ে কিসে মানে সঠিক আসলাম। ব্যাখ্যা দিচ্ছেন আপনি? আমি তো বললাম যে যে এই ইলেকশনটা সংবিধান অনুযায়ী নো নো, হয় নাই জাতীয় নির্বাচন, তাহলে তো সরকার, শুনেন, পিপলস এগ্রিমেন্টের মধ্য দিয়ে তাহলে তো এই নির্বাচনটা আসছে। শুনেন, তাহলে তো সরকার ঘোষণা দিত যে পিপলস এগ্রিমেন্টের ভিতরে নির্বাচন তফসিল ঘোষণা করলো, সেটা তো করে নাই। কি বুঝিনি? আপনি তো বলছেন পিপলস এগ্রিমেন্টের ভিতরে সরকারটা হইছে, পিপলস এগ্রিমেন্টের ভিতরে সরকার ইলেকশন দিছে, রাইট? হ্যাঁ। আপনার বক্তব্য তাই। হ্যাঁ, of course. তাহলে তো সরকার নির্বাচনের তফসিল এটা বলে দিত, পিপলস এগ্রিমেন্টের ভিত্তিতে তফসিলে নির্বাচন কথা তফসিল লেখা দেওয়া কেন? হলো। আরে অদ্ভুত কাহিনী তো, তফসিল লেখা থাকে না। তফসিল একটা, এই আরপিওর কথা বলেন, আরপিওটা আসছে কোথা থেকে ভাই? আরপিওটা আসছে হচ্ছে আমাদের সংবিধান থেকে। হ্যাঁ, সংবিধান এবং থেকে। আরপিও মানে সংবিধান হচ্ছে তো স্থগিত করেন নাই। একটা নির্বাচন কিভাবে কন্ডাক্ট হবে, নির্বাচনটা কিভাবে পরিচালনা হবে, Exactly. নির্বাচনে প্রার্থীদের কি কি Exactly. ধরেন যে আপনার হ্যাঁ। কন্ডিশন থাকবে, হ্যাঁ, শর্ত, তো এই সে- সব নিয়ে তো আরপিও। সে তো এটাই ঘোষণা আরপিও করছে। মানে চূড়ান্ত আইন না ভাই, আমি তো আইন চূড়ান্ত বলতেছি আমার না। সংবিধান। আইন বলতেছি না তো, তা হ্যাঁ, আমার ধরেন যে যত বক্তব্য যত কথা হবে সব এই সংবিধান থেকে আসবে। হ্যাঁ, আসবে। তা এই সংবিধান আসছে তো। হ্যাঁ, সংবিধান সিলসিলা নিয়ে আমি আলোচনা করতে আসছে গেলাম। তো। এই সংবিধান অনুযায়ী আমি কোনটা violate পরিষ্কারভাবে করছে বলেন? এখনো বলছি, কোনটা violate করছে এই বলেন? সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হয় না। অবশ্যই হইছে, হয় নাই, অবশ্যই হইছে। আমি এই আপনি ব্যাখ্যা- যে লয়ার সাথে আলাপ করেন, আমি আপনি এই যে লয়ার সাথে আলাপ করেন, এটা ভালো। 123 দিয়ে আপনাকে দিলাম। আপনি এবার 65 দেখেন। আমি 65 এটা বলে না, 65 এটা দেখেন প্রমাণ আপনি, করে না। দেখেন। এটা আপনি জনগণের আরে সামনে বাবা প্রশ্ন শুনেন, রাখেন। জনগণের সামনে আমি হ্যাঁ। বলতে শুনেন, নির্বাচন আমি শেষ করি। শুনেন, সরকার আরে ভাই, সরকার মানে নির্বাচন একজন তফসিল- point out আরে, বক্তব্য শুনি। আকিব সরকার ভাই, তাহলে point out আপনি করেন। ওই বক্তব্য হ্যাঁ। কেন দিলেন? এবার ইলেকশন আমার যে আপনি ইলেকশন গেলেন কেন তাইলে? আজব আকিব কাহিনী। ভাই, আপনি আজব কাহিনী আমি তো বলছেন। legal একজনের way তে কথা আছি। শুনি। কেন legal way তে তো লিগ্যাল কথা ওয়েটা আছে তো। হচ্ছে লিগ্যাল ওয়েটা হচ্ছে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনা করেছি, হ্যাঁ। সরকারের বৈধতা নিয়ে আলোচনা হয়েছে, হ্যাঁ। এবং এই সরকারকে বৈধ করতে হলে কি করতে হবে, হ্যাঁ। এই সরকারকে বৈধ করতে হলে এই সরকারের নেওয়া যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তের যে নির্যাস, এই নির্যাসটাকে গণভোটে পাঠাতে হবে, এবং এই গণভোটের পক্ষে তখন বিএনপি তাহলে- শেষ করেছে। হ্যাঁ, বলেন, বলেন, Please, বলেন, let বলেন, me বলেন, finish. বলেন, Brother, বলেন, let me finish, বলেন, please. বলেন। যখন লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠলো তখন বিএনপি জামাত গণ অধিকার লেজিটিমেসি কে প্রশ্ন তোলে নাই? কেউ তোলে নাই। আপনি কি ছিলেন ওখানে? আমি ছিলাম, আমি জানি। কে তুলছে বলেন? আজব কাহিনী, আমরা তুলেছি। আমি প্রত্যেকটা ভিডিও লাইভ অনেকে দিচ্ছি, তুলেছি। প্রত্যেকটা ভিডিও আমি আমি লাইভ নিজে দিচ্ছি, কেউ তোলে তুলেছি। না, কেউ তোলে না। আমি শেষ করি। আজারে কথা বলতে আপনি বলেন না আপনি। থেকে যদি বলেন, 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 তাহলে বলেন, 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 শেষ করব। আপনি শেষ আজারে করব। কথা বলতে রাকিব ভাই, আপনি আমি পরে যেটা বলেন, বলছিলাম, আমি শেষ করব। বলেন, 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 জি, শেষ করব। ওখানে লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে প্রশ্নের মুখোমুখি হবে কিনা ইত্যাদি সকল আলোচনা পর্যালোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হলো কি, ঠিক আছে তাহলে আমরা গণভোটে এটাকে ঠেলে দিই, জনগণই চূড়ান্ত রায় দেবে। যেহেতু আমরা এখানে 32টি রাজনৈতিক দল রয়েছে, আমরা 32টি রাজনৈতিক দল মানে 100% জনগণকে রিপ্রেজেন্ট করি না। বিএনপি ধরে নিলাম সর্বোচ্চ যদি প্রতিনিধিত্ব করে, তারপরে কিন্তু শতভাগ না। তো সকল রাজনৈতিক দল মানেই তো 100% জনগণ না। যেহেতু এটা একটা ক্রুশিয়াল মুভমেন্টের মধ্য দিয়ে সরকার আসছে, ভিন্ন একটা পরিস্থিতির মধ্য দিয়ে, এবং এই সরকারের মধ্য দিয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তগুলোর পক্ষে বিপক্ষে আলোচনা আছে। সুতরাং এই আলোচনা পর্যালোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে আমরা একমত হলাম যে এটাকে আমরা কোথায় পাঠাবো, গণভোটে পাঠাবো। ওই গণভোটের পক্ষে কিন্তু বিএনপি কোথায় দ্বিমত পোষণ করেছে যে গণভোটটা আসলে হবে কখন। প্রথমে শুরু করলো জামাত ইসলাম, বললো আমরা আগে চাই, এনসিপি বললো আগে চাই, কেউ বললো একই দিনে চাই। আমরা বিএনপি বা গণ অধিকার বিএনপি আমরা একই দিনে ছিলাম যে আমরা একই দিনের পক্ষে। পরে এনসিপি বিএনপি কিন্তু নিজে এই প্রস্তাবে একমত যে একই দিনে গণভোট চাই। ফাইন, গণভোট হলো, গণভোটের মধ্য দিয়ে এই যে আজকের পরিস্থিতি। এখন তাহলে প্রবলেমটা কোথায় দাঁড়ালো, মানে আপনি আগে গণভোটের পক্ষে ছিলেন, এখন নির্বাচিত হয়ে ব্রুট মেজরিটি নিয়ে যখনই আপনি পাওয়ারে আসলেন, তখনই আপনি বলছেন যে গণভোট টনভোট এগুলো হুদাই, এগুলো কোনো কার্যকারিতা নেই। ভেরি ইন্টারেস্টিং। আবার দেখেন তারা বলছে যে গণভোট সংক্রান্ত যে অর্ডিন্যান্স, মানে যে অর্ডিন্যান্সের মধ্য দিয়ে গণভোটটা আসছে, দেখেন ভেরি ইন্টারেস্টিং, যে অর্ডিন্যান্সের মধ্য দিয়ে কি আসছে, গণভোটটা তো হয়ে গেছে, তার মানে ওই অধ্যাদেশের আর কোনো
প্রয়োজন নাই, ওটা অকার্যকর। এটা হচ্ছে সরকারের বক্তব্য। আরে শেষ করি প্লিজ। এটা কার বক্তব্য? সরকারের। এখন আমরাও প্রশ্ন করি যে আইনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনটা হয়েছে, মানে জাতীয় নির্বাচন তো হয়ে গেল, তাহলে কি ওই আইনটা আমরা বাতিল করে দিব? আরপি অনুযায়ী হয়েছে, বাতিল করে দিব? এটা গণভোট অনুযায়ী হয়নি, নির্বাচন অনুযায়ী হয়নি। বাতিল করে দিব? আপনি বারবার মিস তখন তারা স্টপ। বারবার মিস এখন আমাদের এখানে একবার স্পষ্ট কথা যে জাতীয় নির্বাচন এবং গণভোট এই দুটো নির্বাচনের যে প্রক্রিয়া এবং আফটার যে ফেজ, এটা নিয়ে কিন্তু স্পষ্ট করে একবার আইনে লেখা আছে। কি ফেজ? যে জাতীয় নির্বাচনে যে সরকার, যে দল ক্ষমতায় আসবে বা যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, তারা শপথ নিবে, পার্লামেন্ট গঠন করবে, অধিবেশন আহ্বান করবে, পার্লামেন্টে আলোচনা হবে। একই বক্তব্য, একই কথা ওই গণভোটের আইনেও লেখা রয়েছে যে গণভোট যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে কি হবে? গণভোট হ্যাঁ জয়যুক্ত হলে যারা ওই কনস্টিটিউশনে নির্বাচিত হবেন তারা ওই গণভোটের শপথ নেবেন। শপথ নেওয়ার পরে কি হবে? গণভোটের যে নির্যাস অর্থাৎ সংবিধান সংস্কার সভা, ওই সভার শপথ নিয়ে পার্লামেন্ট অধিবেশন আহ্বান করবেন, মানে সংবিধান সংস্কার সভা অধিবেশন আহ্বান করবেন। তারপরে অধিবেশনে আলোচনা হবে, আলোচনায় এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা হবে। এখন দেখেন জুলাই জাতীয় সনদের যে নোট অফ ডিসেন্ট নিয়ে আরেকটা আলোচনা, বিএনপি সহ অনেক দল বিভিন্ন ক্লজে পয়েন্টে আমরা কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছি। এটা নিয়ে ধরেন যে সরকারের একটা বক্তব্য, আমাদের একটা বক্তব্য। এখন বিএনপি যেমন এই ছলচাতুরের কথা বলছে না, ধরেন এখানে সরকারও স্লাইট একটা চাতুরতার অবলম্বন তারা হয়তো বা করেছে। কিরকম করেছে? যে নোট অফ ডিসেন্ট মানে কি? মানে আমি এটার সাথে একমত নই। এখন ধরেন 100টা পয়েন্টের মধ্যে 50টা পয়েন্টে আমরা 3 জন একমত হয়ে গেলাম, এই 50টা পয়েন্টে কি আর ভোটে যাওয়ার কোনো প্রয়োজন আছে? আবার এই 50টা পয়েন্টে সবাই একমত, এটা আবার ভোটের কি দরকার? ভোট কখন হয়? একটা মিটিং 10 সদস্যের হলে ওই 10 সদস্যের মধ্যে যখন একটা বিষয়ে ভিন্নমত তৈরি হয় তখনই কিন্তু এটা ভোটিং এ পাঠানো হয় যে ঠিক আছে তাহলে আমরা ভোটিং এ দিয়ে দিলাম, ভোটে যদি এটা পাস হয় হবে। আর 10 জনের মধ্যে 10 জনে যদি একটা বিষয়ে একমত হয় ওটা তো ভোট টোটের প্রয়োজন নাই। তো জুলাই জাতীয় সনদের এই আলোচনায় যে সকল পয়েন্টে আমরা একমত, যে সকল প্রপোজালে আমরা একমত, বা এটা তো আর গণভোট প্রয়োজন নাই, সবাই একমত। যে সকল পয়েন্টে ভিন্নমত তৈরি হয়েছে বা নোট অফ ডিসেন্ট হয়েছে, এই নোট অফ ডিসেন্টের জন্যই মূলত ইন্টারিম সরকার এটাকে গণভোটে পাঠিয়েছে। এখন এখানে বিএনপি বলতে পারে যে এই জিনিসটা সরকার আমাদের সাথে পরিষ্কার করে নাই। হ্যাঁ, এখানে তারা চাতুরতার আশ্রয় নিয়েছে, এটা সরকার ব্যাখ্যা দিবে, আমি এটা বলছি পরিষ্কার। কিন্তু যেহেতু গণভোটটা হয়ে গেছে, সুতরাং এটা এখন না মানার কোনো কারণ নেই। যেমন ধরেন বাংলাদেশের আইনে স্পষ্ট করে লেখা রয়েছে যে একজন পুরুষ মানুষ বিয়ে করতে পারবে 22 বছর বয়স হলে, আর একজন মেয়ে 18 বছর, এজ বার বাংলাদেশের ল এটাই বলে। এখন ধরেন একজন 16 বছরের মেয়ে আর 20 বছরের ছেলে বিয়ে করে ফেলেছে ইসলামী শরিয়া মোতাবেক, যদি তারা মুসলমান হয়ে থাকে, বিয়ে করে ফেলেছে, এরপরে আপনি আসলো তার আপনার সামনে, এখন আপনি তাদের গার্ডিয়ান হিসেবে কি করবেন? যেহেতু বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বয়স হয় নাই, কিন্তু তারা বিয়েটা করেই ফেলেছে, এখন আপনার করণীয়টা কি বলেন তো? চিন্তা ভাবনা করতে হবে না, আপনি বলেন। তো আমাদের এই জুলাই জাতীয় সনদের ব্যাখ্যাটা অনেকটাই এরকম প্রাসঙ্গিক। আমি একটু সবকিছু আপনি আইনের মধ্যে পাবেন না। জি, ফারুক হাসান আপনাকে অনেক সময় দিয়েছে, আমি একটু রাকিবুল হাসানকে একটু সময় দিতে চাই। রাকিব হাসান, আপনি এই প্রশ্নগুলো উত্তর তো দিবেন, সাথে আমি আবার দুই একটা প্রশ্ন করে ফেলবো। ওকে, সেটা হচ্ছে ধরেন উনি যে কথাটা বলছে যে বিষয় মেনে গেলাম সেই বিষয়ে আমরা গণভোটে যাওয়ার কি দরকার, কথাটাই প্রবলেমেটিক। দেখুন আমাদের এখানে যে 84টা সংস্কার প্রস্তাবনা ছিল, 36টা যে জিনিসটা এক্সিকিউটিভ অর্ডার, এগুলোতে কিন্তু গণভোটে যায় নাই। 48টা গেছে, কারণ হচ্ছে কি সংবিধান সংশ্লিষ্ট, যেটা রেগুলার প্র্যাকটিসে হওয়ার কথা পার্লামেন্ট হওয়ার পরে, পার্লামেন্টের আগে যদি গণভোটটা করেছে এই কারণে এটাতে গণভোট দিতে হয়েছে। সুতরাং এটা একটা প্রবলেমেটিক কথাবার্তা উনি বললো। যাই হোক, 1 নম্বর। সেকেন্ড কথা হচ্ছে কি, দেখুন